কিছু কিছু পেশেন্টদের সারা জীবন এই রোগ বয়ে বেড়াতে হয়। এই অসুখগুলো হওয়ার কারণ কি? মানে আমাদের লাইফস্টাইল নাকি অন্য কিছু? কিছু ক্ষেত্রে জেনেটিক কানেকশন থাকে, কিছু ক্ষেত্রে আমাদের দেশে আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে মূল কারণ। এই যে ক্রনিক যে অসুখগুলো, এই অসুখগুলো নিয়ন্ত্রণে রাখতে ঘুমের কি রোল আছে? যে কোনো ক্রনিক অসুখ আপনি যদি ধরেন, তার লাইফস্টাইলটা মোটামুটি আপনি একটা সূত্রে বেঁধে ফেলতে পারবেন। যে যারা এই ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের জন্য যদি আপনি 5টা টিপস দেন, তাহলে সেই 5টি টিপস কি হবে? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্রনিক ডিজিজ। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব ক্রনিক ডিজিজ বলতে আমরা কি বুঝি, কোন কোন রোগগুলি ক্রনিক ডিজিজ। আপনার যদি ক্রনিক ডিজিজ থেকে থাকে, মানে কোনো একটি ডিজিজ যদি থেকে থাকে বা একের বেশিও থাকতে পারে, তো আপনার লাইফস্টাইল কেমন হওয়া উচিত। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ক্রনিক ডিজিজ এটা নিয়ে আমরা এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাইনি, বা হয়তো জানেনও না মানুষ যে ক্রনিক ডিজিজ বলতে মানে কি বোঝায়। তো ওটাই জানতে চাইবো আপনার কাছে যে ক্রনিক ডিজিজ বিষয়টা কি। যে রোগগুলো বহুদিন ধরে চলে, মানে তার চিকিৎসা বহুদিন ধরে চলে, সেই রোগগুলোকে ক্রনিক ডিজিজ বলে। মোস্টলি এগুলো নন কমিউনিকেবল ডিজিজ, আচ্ছা, মানে ছোঁয়াচে রোগ নয়। আচ্ছা, এবং সেই রোগগুলো ক্রনিক ডিজিজ। তার মধ্যে উদাহরণ যদি আমি দিয়ে বোঝাই, ডায়াবেটিস একটা ক্রনিক অসুখ, উচ্চ রক্তচাপে যারা ভুগছে যারা ক্রনিক ডিজিজ, কোলেস্টেরলের সমস্যা, থাইরয়েডের সমস্যা, ইউরিক অ্যাসিডের সমস্যা, হার্টের অসুখ, এগুলো সব ক্রনিক ডিজিজের মধ্যে পড়ে। এই ক্রনিক ডিজিজ এটা একটা কারো থাকতে পারে, অথবা অনেকগুলো ক্রনিক ডিজিজ একসাথে সমষ্টিগতভাবে থাকতে পারে। আমাদের কাছে অনেক রোগীরা আসেন, মানে থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের অসুখ, ইউরিক অ্যাসিডের সমস্যা, ফ্যাটি লিভার, সবকিছু, মানে অনেক রকম রোগ একসাথে থাকে। তো এই ডিজিজগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বা ক্রনিক অসুখ বলি বা পুরনো রোগ বলি। আচ্ছা, তার মধ্যে হাইপার টেনশন বললেন, ডায়াবেটিস বললেন, থাইরয়েড বললেন, মানে এগুলো তো কমন, মানে আমাদের সবার মধ্যেই আছে। এক্স্যাক্টলি। তাহলে এগুলো কি সারে না কখনো? এগুলো কিছু কিছু থাইরয়েডের প্রবলেমে দেখা যায় যে পেশেন্টের একটা সময় পর থাইরয়েড নর্মাল হয়ে গেছে, কিন্তু যাদের অটোইমিউন থাইরয়েডিটিস আছে তাদের ক্ষেত্রে তো ছাড়বে না। বা ডায়াবেটিস, জেস্টেশনাল ডায়াবেটিস হলো, মানে প্রেগনেন্সিতে ডায়াবেটিস হলো, প্রেগনেন্সি যখন টার্মিনেটেড হলো, মানে বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল, তখন অনেকের আবার আগের অবস্থায় ফিরে আসে, তখন ডায়াবেটিস নেই। তাহলে এইটা ক্রনিক অসুখের মধ্যে পড়লো না কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস। বা কারো ওজন বেশি ছিল, তার ওজন বেশি, আমরা জানি ওজন বাড়লে 1 কেজি ওজন বাড়লে ব্লাড প্রেশার এক এক করে বাড়ে দুদিকে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বোথ। মনে করুন কারো 30 কেজি ওজন বেড়ে গেছে, তাদের ব্লাড প্রেশার 120, উপরেরটা 120 জায়গায় 150 হয়ে গেছে, নিচেরটা 80 জায়গায় 110 হয়ে গেছে। কিন্তু তিনি যখন ওজন আবার কমিয়ে ফেলছেন, তখন তো আবার রিভার্স হয়ে যাচ্ছে, তখন আর ক্রনিক ডিজিজটা থাকলো না। ক্রনিক ডিজিজ যে একদমই রিভার্সেবল না, মানে সেগুলো বহুদিন ধরে সারা জীবন ধরে চলতে থাকে তাও নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই রোগগুলো অনেক দিন ধরে চলতে থাকে এবং কিছু কিছু পেশেন্টদের সারা জীবন এই রোগ বয়ে বেড়াতে হয়, তাদের চিকিৎসা চলে, তার টেস্ট চলে, ডাক্তার দেখাতে হয়, সেই জন্য এগুলোকে ক্রনিক অসুখ বলা হয়েছে। তো এই যে অসুখগুলো হওয়ার মানে কারণ কি? মানে আমাদের লাইফস্টাইল নাকি অন্য কিছু? সবটাই তো লাইফস্টাইল দিয়ে এক্সপ্লেন করতে পারবেন না। আপনি থাইরয়েডে কারোটা হাইপোথাইরয়েডিজম হয়েছে, কিছু ক্ষেত্রে জেনেটিক কানেকশন থাকে, কিছু ক্ষেত্রে আমাদের দেশে বিশেষত ভারতবর্ষ এইসব জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি হচ্ছে মূল কারণ। এবার যেসব জায়গায় আয়োডিন ডেফিসিয়েন্সি কারণ নয়, সেক্ষেত্রে তার মূল কারণ হচ্ছে অটোইমিউন থাইরয়েডাইটিস, মানে হাশিমোটোস থাইরয়েডাইটিসের কথা। সুতরাং এগুলো তো মানে সবটাই তো আপনি ওই আমাদের লাইফস্টাইল দিয়ে এক্সপ্লেন করতে পারবেন না। অটোইমিউন তো তার লাইফস্টাইলের সঙ্গে রিলেটেড না। স্ট্রেস বাড়লে কিছু অটোইমিউন ডিজিজ বেড়ে যায়, সেটা আমরা জানি, কর্টিসল ফর্টিসল বেড়ে যাওয়ার জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এগুলো যেমন উচ্চ রক্তচাপ, আমি এরকম বহু মানুষকে পাই যে দেখে মনে হবে খেতে পায় না, মানে খায় না, দুর্ভিক্ষে থেকে এসছে এরকম দেখে মনে হবে, টিকটিকে একদম লিকলিকে সরু, লিন অ্যান্ড থিন বডি ওয়েট, কিন্তু তার ক্ষেত্রে দেখা যায় যে উচ্চ রক্তচাপে সে ওষুধ খায় এবং সে খুব ভালো চাকরি টাকরি করে, বেশ ভালো ফ্যামিলি থেকে বিলং করে। সুতরাং সবটাই যে লাইফস্টাইল সেটাও আপনি এক্সপ্লেন করতে পারবেন না। আপনি ফ্যাটি লিভার যদি বলেন, আমার কাছে এরকম পেশেন্ট আছেন যার হাইট হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি আর বডি ওয়েট হচ্ছে 62, তার গ্রেড 3 ফ্যাটি লিভার, এরকম পেশেন্টও আছে। এই যে টফির কথা বলি, যে থিন আউটসাইড আর ফ্যাট ইনসাইড, ফলে কান্ট এক্সপ্লেন এভরিথিং উইথ লাইফস্টাইল। কিছু কিছু জিনিস থাকে, তার জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, তার জন্য লোকেরই ক্রনিক অসুখগুলো হয়। আর ক্রনিক অসুখগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিতে রান করে, তার একটা জেনেটিক কানেকশন থাকে।
কানেকশন থাকে। তার সঙ্গে যদি লাইফস্টাইল গন্ডগোল হয় আর দেখার নেই, দুটো মিলে একদম পুরো ক্রনিক অসুখটা অনেক বেড়ে যেতে পারে। তো ঘটনা হলো যে আমার এই ক্রনিক অসুখ আছে, আমি নিয়মিত ওষুধ খাই, কিন্তু আমি এটাকে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ করতে চাই। তাহলে আমার লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত? যে কোনো ক্রনিক অসুখ আপনি যদি ধরেন, হুম। তার লাইফস্টাইলটা মোটামুটি আপনি একটা সূত্রে বেঁধে ফেলতে পারবেন। কিরকম? মনে করুন কারো ডায়াবেটিস আছে একটা মানুষ, হুম, কারো একজনের হাইপার টেনশন আছে, হুম, কারো একটা কোলেস্টেরলের সমস্যা আছে, কারো একটা ফ্যাটি লিভারের সমস্যা আছে। এই সব কটা মানুষের জন্য আপনি বলতে পারেন যে ফাইবার রিচ ফুড খেতে ডায়েটারি গাইডলাইনে, ওকে, শাকসবজি ফলমূল বাড়াতে, ওকে, ফ্রাইড আইটেমস হুম, মানে যার মধ্যে ট্রান্স ফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাট বেশি আছে সেগুলো কম খেতে, রিফাইন কার্বোহাইড্রেট বা রিফাইন্ড যে সুগার সেগুলো কম খেতে, এবং ভরপেট না খেতে, পোর্শন কন্ট্রোল করে খেতে। এই সবার ক্ষেত্রে কিন্তু একই ডায়েটারি গাইডলাইন ফলো করতে পারবে, তাতে প্রত্যেকেই বেনিফিটেড হবে। কিন্তু এই চারটে ক্যাটাগরি যেটা বললাম, বুঝতে পেরেছি। এই চারটে ক্যাটাগরি প্রত্যেকে একই আপনি এক্সারসাইজের গাইডলাইন দিতে পারেন, ব্রিস্ক ওয়াক করতে, রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে, এবং তার সঙ্গে যোগা করতে ফ্লেক্সিবিলিটির জন্য। এই চারটে ক্যাটাগরিকেই আপনি বলতে পারেন যে স্ট্রেস কমানোর জন্য আপনি মেডিটেশন করতে পারেন, বা মাইন্ডফুলনেস করতে পারেন, বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ ইত্যাদি, যাতে আপনার স্ট্রেস কম। ফলে লাইফস্টাইল এবং তার ডায়েটারি গাইডলাইন সবকটা গোত্রেই কিন্তু একই রকম। হ্যাঁ, যার উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস নেই, সে একটু আধটু রিফাইন্ড সুগার ইনটেক করতে পারে চাইলে, তার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য। অনেকে খেতে ভালোবাসেন। কিন্তু এই তার মানে এ থেকে কি আমরা শিক্ষা পাচ্ছি? এ থেকে শিক্ষা পাচ্ছি যে হেলদি লাইফস্টাইল এগুলোকে প্রিভেন্ট করতে হেল্প করে। তার মানে আপনি যদি ডায়েটারি গাইডলাইন আর এক্সারসাইজের গাইডলাইন এগুলো ফলো করেন, তাহলে ক্রনিক অসুখগুলো প্রিভেন্ট করতে হেল্প করে। আপনি যে পক্ষে প্রিভেন্ট করতে পারবেন আমি বলছি না, নাও পারতে পারেন, কিন্তু চেষ্টা করলে কিছু বেনিফিট তো পাবেন এগুলো থেকে। একদমই। মনে করুন আপনি যদি কিছু করলেন না, আপনি কোনো লাইফস্টাইল মডিফিকেশন কিছু করলেন না, তাতে আপনার যদি সুগার 240 আছে, লাইফস্টাইল মডিফিকেশন করলে সেটা 200-তে নামে, 40 যদি কমে, সেটাও তো আপনার বেনিফিট। একদমই তাই। তাহলে সেটা কেন করবেন না? মানে সবটা আপনি লাইফস্টাইল মডিফাই করে কিওর করতে পারবেন না, বা সেটা থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন না, কিন্তু ডায়েটারি গাইডলাইন ভালো ফলো করে, লাইফস্টাইল মডিফিকেশন ঠিকঠাক ফলো করে আপনি ডিজিজগুলো বেটার কন্ট্রোল করতে পারবেন উইথ অল ট্রিটমেন্ট। সেটাও তো ইম্পর্টেন্ট। আপনি এক্সারসাইজের কথা বললেন একটু আগে। তো এই এক্সারসাইজ করতে অনেকেরই অনীহা থাকে। তো তাদের জন্য কি কোনো বিকল্প ব্যবস্থা আছে? খুব সোজা, পৃথিবীর সস্তার এবং সবচেয়ে সোজা, কম খরচ বা শূন্য খরচ এবং কম চাপযুক্ত এক্সারসাইজ হচ্ছে হাঁটা। কেউ যদি এক্সারসাইজ করতে না চান, তিনি রেগুলার ওয়াক করতে পারেন। ব্রিস্ক ওয়াক করতে যদি নাও চান, নর্মাল ওয়াক করতে পারেন, তাতেও কিছু বেনিফিট পাওয়া যাবে। ব্রিস্ক ওয়াক করে যেটা 30 মিনিট হয়ে যেত, নর্মাল ওয়াক করলে 1 ঘন্টা ওয়াক করতে হবে। তাই করুন না, তাই করুন। কিন্তু আপনার মেটাবলিজমটাকে বুস্ট করতে গেলে বডির, যেটা আমাদের এক্সারসাইজের উদ্দেশ্য, আপনাকে ব্রিস্ক ওয়াক করতে হবে, যাতে আপনার হার্ট রেট বাড়ে, মানে হার্ট বেশি পাম্প করে, ব্রিদিং যাতে আপনার বাড়ে, যাতে অক্সিজেন রিকোয়ারমেন্ট হয়। এবং এই যে ব্রিস্ক ওয়াকিং, এই যে আপনার একটা বডিতে স্ট্রেস তৈরি হচ্ছে, কার্ডিয়াক ফাংশন বাড়ছে, হার্ট বেশি পাম্প করছে, হার্ট রেট বাড়ছে, এতে বডির মেটাবলিজমের জন্য, ফ্যাট বার্ন আউট হওয়ার জন্য যে এনজাইমগুলো, উৎসেচকগুলো লাগে, তারা অ্যাক্টিভেটেড হয়। ফলে আপনি যদি নর্মাল ওই এদিক ওদিক তাকিয়ে গাছপালা দেখে, পাখি টাকি দেখে হাঁটতে থাকেন, তাহলে কিন্তু অতটা বেনিফিট পাওয়া যাবে না। ফলে আপনার ইচ্ছে যে ওর কি হবে বেশি বেঁচে, আমি এক্সারসাইজ করবেন না। আপনি না বাঁচলে যে পৃথিবীর বড় কোনো ক্ষতি হয়ে যাবে তা তো নয়, কিন্তু আপনি বাঁচলে ভালোভাবে সুস্থ হয়ে আপনার পরিবারের কিন্তু লাভ হবে, এই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক, একদমই তাই। আপনি যদি ভালোভাবে সুস্থ হয়ে থাকেন, আপনার যদি চিকিৎসার কম খরচ লাগে, আপনার যদি ওষুধ কিনতে কম পয়সা লাগে, সেখান থেকে যে টাকা পয়সা বাঁচবে সেটা আপনার পরিবারের কাজে লাগবে। কারণ আমরা তো আর বিত্তশালী পরিবার থেকে উঠে আসিনি। আমরা প্রত্যেকেই প্রত্যেকের একটা নিয়ম কানুন আছে, একটা সিস্টেম আছে, একটা খরচের ধারা আছে, একটা প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট চাহিদা আছে, সেটাকে মিটিয়েই তো আমাদের সব কাজ করতে হয়। ফলে আপনার যদি চিকিৎসার খরচ লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, এক্সারসাইজ করার মাধ্যমে কিছুটা কমে, বা চিকিৎসার খরচ শূন্যতে চলে আসে, এর চেয়ে ভালো জিনিস আর কিছু হয় না। সেটা আপনার পরিবারের জন্য অত্যন্ত মঙ্গলজনক
এবং সেটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলজনক। বাহ, সুন্দর বললেন। আচ্ছা, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ঘুম। মানে এই যে ক্রনিক যে অসুখগুলো, এই অসুখগুলো নিয়ন্ত্রণে রাখতে ঘুমের কি রোল আছে? ঘুম, আমাদের বলি যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কম পয়সার ওষুধের নাম হচ্ছে ঘুম। কিন্তু ওটাই তো আজকাল মানে মূল্যবান হয়ে গেছে, হ্যাঁ, মহার্ঘ হয়ে গেছে। আমাদের বডির জন্য দ্য বেস্ট হুম, মেডিসিন ইজ স্লিপ। ঘুমের সময় আমাদের বডির যে ইনজুরিগুলো হয় সেগুলো রিপেয়ার্ড হয়। ঘুমের সময় আমাদের বডিতে যে হরমোন, নিউরো যে কেমিক্যালসগুলো থাকে সেগুলো তৈরি হয়। ব্রেনে যে খারাপ জিনিসগুলো তৈরি হয় ঘুমের সময় সেগুলো শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার রাস্তাতে ঢোকে, হুম, যেটাকে গ্লিম্ফ্যাটিক সিস্টেম বলে। ঘুমের সময় আমাদের কিডনি কিছুটা রেস্ট মোডে চলে যায়, তার রিপেয়ার হতে আরম্ভ করে। ঘুমের সময় আমাদের পালস রেট কমে যায়, হার্ট কিছুটা রেস্ট মোডে থাকে। আমাদের হার্ট তো সারাদিন হুম, পাম্প হুম, করে, হুম, হার্ট রেস্টে চলে গেলে আমরা রেস্ট ইন পিস হয়ে যাব। হুম, সেই জন্য সবটারই আমাদের দরকার। ঘুম হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ মেডিসিন, এবং যারা ভালো করে ঘুমান তাদের স্ট্রেস হরমোন সিএজিজি আমি যেগুলো হুম, বলতে হুম, থাকি, কর্টিজোল, অ্যাড্রিনালিন, গ্লুকাগন, গ্রোথ হরমোন, এই কর্টিজোল হচ্ছে কম থাকে। এই কর্টিজোল হচ্ছে স্ট্রেস হরমোন, আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স অনেক বাড়িয়ে দিতে পারে। অ্যাড্রিনালিন পালস রেট বাড়িয়ে দিতে পারে বেশি, তাতে আমাদের শরীরের জন্য ক্ষতি। আমাদের হার্টকে বেশি কাজ করতে হলে হার্টের ক্ষতি। প্রত্যেকের একটা নির্দিষ্ট কাজের একটা সীমা আছে। ফলে যারা যদি ভালো করে ঘুমোচ্ছেন না, তাদের ক্রনিক অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। কেন? ইনসুলিন রেজিস্ট্যান্স হবে, কর্টিজল বাড়বে, আনহেলদি খাবারের প্রতি ক্রেভিং বাড়বে। কর্টিজল বাড়লে আমরা বাইরে বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড খাবো, আমাদের শরীরে ওজন বাড়বে। শরীরে ওজন বাড়ার জন্য আমাদের ব্লাড প্রেশার বাড়বে, শরীরে ওজন বাড়ার জন্য কোলেস্টেরল বাড়বে, শরীরে ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়বে, শরীরে ওজন বাড়ার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ার জন্য আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। এবং আমাদের শরীরে যখন ওজন বাড়বে, আমরা জানি একটা ওবেসিটি রিস্ক ফ্যাক্টর ফর দ্য কিডনি ডিজিজ অলসো, ওবেসিটি রিস্ক ফ্যাক্টর ফর দ্য হার্ট অলসো, ওবেসিটি রিস্ক ফ্যাক্টর আমাদের স্ট্রোকের জন্য, ব্রেনের স্বাস্থ্যের জন্য। তাহলে বুঝতেই পারছেন, যদি আমরা রাত্রে ভালো করে না ঘুমাই, আমরা যদি স্ট্রেস ফ্রি লাইফ কাটাতে না পারি, বা আমাদের স্ট্রেস থাকলেও সেটাকে যদি কন্ট্রোল করতে না পারি, স্ট্রেস হরমোনগুলো বডিতে নিউরোকেমিক্যালসগুলো এগুলো ডিসব্যালেন্স হওয়ার জন্য, ডিরেঞ্জড হওয়ার জন্য আমাদের ক্রনিক অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। মানে ঘুমটা অত্যন্ত জরুরি একটা বিষয়। খুবই তো গুরুত্বপূর্ণ। ঘুম নিয়ে আমাদের একটি ভিডিও আছে, মানে যাদের ঘুম আসে না তারা কিভাবে ঘুমোতে পারবেন সেটি নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও আছে, আপনি চাইলে দেখতে পারেন, আমাদের চ্যানেলেই আছে। আমি এই ভিডিওর লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম, আপনারা সেখানে দেখতেই পারেন। আচ্ছা, এটা তো গেল ঘুমের একটা বিষয় গেল, এটা তো খুব সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন যে ঘুমটা দরকার আমাদের, না হলে খুব মুশকিল। আচ্ছা, এই ক্রনিক ডিজিজের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ রোগ হচ্ছে কিডনির অসুখ। এই কিডনির অসুখে যারা ভোগেন তাদের ক্ষেত্রে তো আহ, মানে কি বলে না, রিভার্স করাটা খুব মুশকিল। তো তাদের ক্ষেত্রে যে ডায়েট গুলো যে বললেন আপনি, বা যেই এক্সারসাইজ রিজমটা যেটা বললেন, সেটাও কি সেম থাকবে নাকি এখানে কিছুটা চেঞ্জেস হবে? এক্সারসাইজ একই রাখা যেতে পারে, হুম, ডায়েটারি কিছু মডিফিকেশন হবে। কিডনির অসুখ হলে আমাদের যেগুলো একটু নজরে রাখতে হয়, পটাশিয়াম না বেড়ে যায়, ফসফেট না বেড়ে যায়, এবং প্রোটিনের একটা যাতে মডারেট রেস্ট্রিকশন করা যায়, যেটা পেশেন্টের কিডনির হুম, ফাংশনের জন্য ভালো। হুম, ফলে নর্মাল যাদের কিডনির অসুখ নেই তাদের ক্ষেত্রে যে ডায়েট হবে, কিডনির অসুখ থাকলে ডায়েটের একটু চেঞ্জ হয়ে যাবে। যেমন যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে, পটাশিয়াম বেড়ে যাওয়ার জন্য ফলমূল খেতে না করি, বা যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে ফসফেট খুব বেড়ে যাবে বলে ডেয়ারি প্রোডাক্টসগুলো একটু কম খেতে বলি, ইন মডারেশন খেতে বলি। যাদের অ্যাডভান্স কিডনি ডিজিজ আছে তাদের খুব প্রোটিন ইনটেক না করে একটা মডারেট প্রোটিন ইনটেক করতে বলি। কিন্তু কোনো ক্ষেত্রেই আমরা কোনো কিছু বন্ধ করতে বলি না, কিন্তু আমরা বলি খাবেন, কিন্তু এই পরিমাণে খাবেন, এই জিনিস মেনটেন করবেন। যাদের দুমদাম পটাশিয়াম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাঝে মাঝে পটাশিয়াম পরীক্ষা করতে বলি, ইত্যাদি। কিডনির অসুখ একটা ক্রনিক অসুখের মধ্যে পড়ে, এটা কিউরেবল ডিজিজের মধ্যে পড়ে না। কিছু কিছু কিডনির অসুখ কিউরেবল ডিজিজের মধ্যে পড়ে, কিডনি স্টোন হয়েছে, সেটা বেরিয়ে গেল, সেরে গেল, কিউরেবল ডিজিজ। কিন্তু যেটা ক্রনিক কিডনি ডিজিজ সেগুলো কিন্তু যেগুলো ডায়াবেটিস থেকে হচ্ছে, উচ্চ রক্তচাপ থেকে হচ্ছে, বা পেন কিলার খেয়ে হয়েছে, সেগুলো কিন্তু বয়ে বেড়াতে হবে, আনলেস আর আনটিল তার কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে বা অন্য কিছু। সেই জন্য তার ক্ষেত্রে আরও লাইফস্টাইল ভালো করে মডিফাই করতে হবে, কারণ তার অর্গান অলরেডি কম্প্রোমাইজড। সে অর্গানকে একটা কমফর্ট জোন, একটা কমফর্ট এনভায়রনমেন্টের মধ্যে রাখতে গেলে কিছু ডায়েটারি মডিফিকেশন করতে হবে, কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। এবার আমার কিডনির অসুখ আছে, আমি বসে বসে মদ খাচ্ছি দুবেলা, তাহলে কিডনি তো আরো খারাপ হবে। আমার সে তো কিডনির অসুখ আছে, স্বাভাবিক। তাও আমি পেন কিলার খাচ্ছি, বা আমি স্মোক করছি, হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না। মানে আপনি আপনার মনকে বুঝিয়ে দিলেন কিছু হবে না, কিডনি জানে আমার অনেক কিছু হবে। বডি তো বুঝবে না, Body অঙ্গ বুঝবে না, প্রত্যঙ্গ গুলো তো বুঝবে না। একদমই বুঝবে না। শেষে আমরা জানতে চাইবো যে যারা এই ক্রনিক ডিজিজে ভুগছেন
তাদের জন্য যদি আপনি 5টা টিপস দেন, তাহলে সেই 5টি টিপস কি হবে? যারা ক্রনিক অসুখগুলোতে ভুগছেন তাদের জন্য যদি 5টা টিপস দিতে হয়, তার প্রথমটা হবে নাম্বারস। আচ্ছা। মানে তার যে অসুখ আছে সেটা কি লেভেলে আছে, আচ্ছা। সুগার আছে তো কোন রেঞ্জে আছে, ওকে। সেটা 120 রেঞ্জে আছে সুগার, ব্লাড সুগার, নাকি 200-র উপরে আছে। তো নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। যেমন যারা উচ্চ রক্তচাপ আছে তার প্রেশারটা কিরকম আছে, 130/80 বা তার নিচে আছে নাকি 150/90 আছে। নাম্বারটা খুব জরুরি যে কত থাকছে। 2 নম্বর তার ডায়েট, যে ডায়েটটা নিয়ে আমি এতক্ষণ কথা বলছিলাম, যে ডায়েটারি মডিফিকেশন না করলে কোনো ক্রনিক অসুখ ভালো থাকতে পারবে না। 3 নম্বর তার রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, কারণ এন্ডরফিন না বেরোলে, শরীর থেকে গুড হরমোন না বেরোলে তার শরীর ভালো থাকবে না, তার মেটাবলিজম বেটার হবে না। 4 নম্বর হচ্ছে স্ট্রেস কমানো। স্ট্রেস কমানোর জন্য ভালো করে ঘুমোতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য যা যা আমি বললাম সেগুলো করতে হবে। আর 5 নম্বর হচ্ছে অ্যাডিকশন থেকে দূরে থাকা। আমরা জানি না যে ক্রনিক অসুখগুলো সবকটা অ্যালকোহল আর স্মোকিং এ বেড়ে যেতে পারে, সেই জন্য এই দুটো বন্ধ করতে হবে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, পুরো বিষয়টা আমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যেমনটা আপনি আমাদের প্রত্যেকটি এপিসোডেই আপনি বুঝিয়ে দেন। তো ক্রনিক ডিজিজ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতেই পারেন, এবং অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনাদের শোনার ইচ্ছে হয় তাহলে সেটাও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এবং যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, করে রাখুন, কারণ আমরা বিভিন্ন হেলথ রিলেটেড টপিক নিয়ে আলোচনা করি, যেগুলো শুনলে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।